প্রিয় বন্ধুগণ, আপনারা আছেন অডিও বুক বাংলায় আর শুনছেন অটোবায়োগ্রাফি অফ এ যোগী। এটি চতুর্থ পরিচ্ছেদ, পার্ট 5। আমার হিমালয় পলায়নে বাধা। যা হোক, একটা তুচ্ছ অছিলা করে ক্লাস থেকে সরে পড়বে, আর একটা ঠিকে গাড়ি ভাড়া করে এনে গলির মধ্যে এমন জায়গায় দাঁড়াবে যাতে আমাদের বাড়ির কেউ না তোমায় দেখতে পায়, বুঝলে? এই বলে তো অমর মিত্রকে আমার পাকা মতলব বাতলে দিলুম। সে ছিল আমার স্কুলের বন্ধু, আর হিমালয়ে পলায়নের আমার সঙ্গী হবারও মতলব এটেছিল। স্থির হয়েছিল পরের দিন আমরা দুজনে পলায়ন করব। সাবধানতার বিশেষ প্রয়োজন ছিল, কারণ অনন্তদার দৃষ্টি ছিল অত্যন্ত সতর্ক। পালাবার মতলব যে আমার মনে অত্যন্ত প্রবল তা ঠিকই তিনি সন্দেহ করেছিলেন, তাই সেটাকে ফাঁসিয়ে দেবার জন্য তিনি বদ্ধপরিকর হলেন। কবচটির প্রভাব আধ্যাত্মিক বীজের মতো নীরবে আমার মধ্যে কাজ করে চলেছিল। স্বপ্নে যার মুখ প্রায় দেখতে পেতুম, সেই গুরুকে হিমালয়ের তুষারের মধ্যেই খুঁজে পাবো বলে মনে আশা হয়েছিল। পরিবারের সকলেই এখন কলকাতায় বাস করছেন, কারণ পিতা এখন পাকাপাকিভাবে এখানে বদলি হয়ে এসেছেন। আমাদের 4 নম্বর গড়পাড় রোডের বাড়িতে থাকবার জন্য অনন্তদা তাঁর নতুন বউকে নিয়ে এলেন। সেখানে একটি চিলেকোঠায় আমি নিত্য নৈমিত্তিক ধ্যান ধারণা আর ঈশ্বর লাভের সাধনায় মনকে নিয়োজিত করে রাখতুম। অশুভ বৃষ্টিকে সঙ্গে নিয়ে সেই স্মরণীয় প্রভাত এসে উপস্থিত হলো। রাস্তায় অমরের গাড়ির চাকার শব্দ শুনে আমি তাড়াতাড়ি একটা কম্বল, একজোড়া খড়ম, লাহিড়ী মহাশয়ের ছবি, শ্রীমদ্ ভগবদ্গীতা, এক ছড়া জপের মালা আর গোটা 2 কৌপিন একটা পুটলিতে বেঁধে নিলুম। পুটলিটা 3 তলার জালনা গড়িয়ে নিচে ছুঁড়ে ফেলে দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নেমে পড়লুম। যাবার সময় খুড়োমশায়ের পাশ কাটিয়ে যেতে হলো। দেখলুম তিনি মৎস্য ক্রয়ে ব্যস্ত। আরে এত তাড়া কিসের? বলতে বলতে তিনি তার সন্দিগ্ধ দৃষ্টি আমার সর্বশরীরের উপর একবার বুলিয়ে নিলেন। কিচ্ছু না বলে আমি নিতান্ত নিরীহভাবে হেসে গলির দিকে এগিয়ে পড়লুম। পুটুলিটি সংগ্রহ করে আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে অমরের কাছে গিয়ে হাজির হলুম। তারপর গাড়িতে করে ধর্মতলায় নানা বিক্রয় পণ্যের কেন্দ্র চাঁদনি চকে গিয়ে উপস্থিত হলুম। মাসের পর মাস ধরে আমরা সাহেবী পোশাক কেনবার জন্য জলখাবারের পয়সা বাঁচিয়ে আসছিলুম, কারণ আমার অত্যন্ত চালাক জ্যৈষ্ঠ ভ্রাতাটি পাক্কা ডিটেকটিভের মতো আমাদের ধরে ফেলবেন ভেবে মনে করেছিলুম যে সাহেবী পোশাকেই তাকে ঠকানো যাবে। স্টেশনে যাবার পথে আমার খুড়তুতো ভাই যতীন ঘোষের জন্য দাঁড়ালুম। তাকে যতীনদা বলে ডাকতুম। তিনিও এ পথে নতুন এসেছেন। হিমালয়ের গুরু খোঁজবার জন্য তাঁরও বাসনা। আমাদের সদ্য সংগৃহীত নতুন স্যুট একটি তিনি পরিধান করলেন। আশা হলো ছদ্মবেশ খুবই ভালো হয়েছে। একটা গভীর তৃপ্তি আর উল্লাসের মলয় বাতাস মনের মধ্যে বইতে লাগলো। এখন চাই কেবল একজোড়া ক্যাম্বিসের জুতো। এই বলে তাদের একটা রবারের জুতোর দোকানে নিয়ে গেলুম। চামড়ার জিনিস যা সব কেবল জীব হত্যা করেই তৈরি করা হয়, সেসব এ পুণ্যযাত্রার সঙ্গে থাকা উচিত নয় বলে রাস্তায় দাঁড়িয়ে পড়ে গীতা হতে চামড়ার মলাট আর বিলিতি তৈরি সোলার টুপিগুলি, হাতে মোড়া স্ট্র্যাপ সব খুলে রাস্তায় ফেলে দিলুম। স্টেশনে গিয়ে বর্ধমানের টিকিট কেনা হলো। সেখানে হিমাচল পদাশ্রিত হরিদ্বার যাবার জন্য গাড়ি বদল করবার মতলব করেছিলুম। ট্রেন যখন আমাদের মনের গতির মতোই দৌড়তে আরম্ভ করলে, সুযোগ বুঝে তখন আমি সঙ্গীদের কাছে আমার মনের ভিতরকার গুটি কতক উজ্জ্বল আশা ব্যক্ত করতে শুরু করলুম। বললুম, ভাবো দেখি, গুরুর কাছে দীক্ষা নেবার পর আমরা কেমন ব্রহ্মানন্দ উপভোগ করব, আর আমাদের দেহের মধ্যে এমন একটা চুম্বক শক্তি জন্মাবে যাতে করে হিমালয়ের জঙ্গলের হিংস্র পশুগুলো পর্যন্ত নিতান্ত পোষমানা জন্তুদের মতো আমাদের কাছে এসে হাজির হবে। বাঘগুলো বাড়ির নিরীহ বিড়ালের মতো আদরের লোভে আমাদের কাছে এসে বসবে। এই রকম মন্তব্যে বাস্তব রূপকের একটি লোভনীয় আশার মনোরম চিত্র অঙ্কনে অমরের মুখে একটা উৎসাহব্যঞ্জক হাসি ফুটে উঠল। কিন্তু যতীনদা তার দৃষ্টি এড়িয়ে জালনার ভিতর দিয়ে বাইরের দ্রুত অপরিসীয়মান প্রাকৃতিক দৃশ্যাবলীর মধ্যেই দৃষ্টি নিবদ্ধ করে চুপচাপ বসে রইলেন। সুদীর্ঘ নীরবতা ভঙ্গ করে যতীনদা কিছুক্ষণ বাদে এই প্রস্তাবটি করে বসলেন। এসো, এখন টাকাটা 3 ভাগে ভাগ করে ফেলা যাক। বর্ধমানে প্রত্যেকেই নিজের নিজের টিকিট কিনব, তাহলে স্টেশনে কেউ আর সন্দেহ করতে পারবে না আমরা একসঙ্গে পালিয়ে যাচ্ছি। বিন্দুমাত্র সন্দেহ না করে আমি তখনই রাজি হয়ে গেলুম। সন্ধ্যার সময় আমাদের ট্রেন বর্ধমানে এসে থামল। যতীনদা টিকিট ঘরে ঢুকলেন। অমর আর আমি প্ল্যাটফর্মেই বসে রইলুম। মিনিট 15 অপেক্ষা করার পর যতীনদাকে আর ফিরতে না দেখে তার বিস্তর খোঁজাখুঁজি আরম্ভ হলো। চারিদিক খোঁজবার পর নিষ্ফল হয়ে আমরা ভয় ব্যাকুল কণ্ঠে যতীনদার নাম ধরে বারবার চিৎকার করে ডাকতে লাগলুম। আর যতীনদা যতীনদা ততক্ষণে সেই স্টেশনের অন্ধকার জানালার মধ্যে একেবারে বেমালুম অদৃশ্য হয়ে গেছেন। ব্যাপার দেখে তো আমার হাত পা ঠান্ডা হয়ে একেবারে অবশ হয়ে এলো।
হায় রে, ভগবান পর্যন্ত এরকম চালাকির ব্যাপারে প্রশ্রয় দেবেন তা কি আর জানি। তার জন্যই তো আমার এই প্রথম বিচিত্র পলায়ন, আর সেই উদ্দেশ্যে আমার সযত্ন রচিত সেই প্রথম পলায়নের রোমাঞ্চকর উপলক্ষ এই রকম নিষ্ঠুরভাবেই মাঠে মারা গেল। ছোট ছেলেদের মতো তখন কান্না জুড়ে দিয়েছি। বললুম, অমর, চল, আর কি হবে, বাড়ি ফেরা যাক। যতীন তার এরকম নিষ্ঠুরভাবে সরে পড়াটা একটা অত্যন্ত অশুভ লক্ষণ। এবারকার যাত্রা নিষ্ফল হতে বাধ্য। এই বুঝি তোমার ভগবানের উপরে টান? একটা বিশ্বাসঘাতক সঙ্গীর এই ছোট্ট পরীক্ষাটুকু আর বরদাস্ত করতে পারো না? অমর এই ব্যাপারটাকে ভগবানের একটা পরীক্ষা বলে উল্লেখ করাতে আমার মন কতকটা শান্ত আর স্থির হলো। বর্ধমানের প্রসিদ্ধ মিষ্টান্ন সীতাভোগ আর মিহিদানা সহযোগে তো জলযোগটা তখন সেরে নেওয়া গেল। ঘণ্টা কতকের ভিতরেই আমরা বেরিলি হয়ে হরিদ্বারে যাওয়ার গাড়িতে চড়ে বসলুম। তারপর দিন মোগলসরাইয়ে গাড়ি বদল করতে হবে। নেমে প্ল্যাটফর্মে অপেক্ষা করার সময় একটি গুরুতর বিষয়ের আলোচনা শুরু হয়ে গেল। অমর, শিগগিরই হয়তো রেলের লোকেরা আমাদের ধরে দারুণ জেরা শুরু করে দিতে পারে। দাদার বুদ্ধির দৌড় যে খুব খাটো তা আমি আদৌ মনে করি না। তা যা হোক, মিথ্যে আমি কিছুতেই বলছি নে। মুকুন্দ, যা বলি তা শোনো, তুমি চুপ করে থাকো। আমি যখন কথাবার্তা চালাবো, খবরদার তুমি যেন তখন হেসে ফেলো না বা দাঁত বের করো না, বুঝলে? সঙ্গে সঙ্গে এক ইউরোপীয় রেল কর্মচারী সেখানে আবির্ভাব হলো। হাত নেড়ে একটা টেলিগ্রাম দেখাতে তার মানে বুঝতে আর বাকি রইল না। প্রশ্ন হলো, তোমরা কি রাগ করে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছ? তার ঠিক ওই কথাগুলোর উত্তরে সজোরে না বলতে পেরে অত্যন্ত স্বস্তিবোধ করলুম। কারণ আমি তো জানি যে রাগ নয়, সংসার বিরাগী আমার এইরূপ অস্বাভাবিক ব্যবহারের কারণ। কর্মচারীটি অমরের দিকে ফিরল। তাদের বুদ্ধির যুদ্ধ এখন যা শুরু হলো, তাতে করে আমার বহু উপদিষ্ট উদাসীন গাম্ভীর্য বজায় রাখা নিতান্ত কঠিন হয়ে দাঁড়ালো। লোকটি বেশ মুরব্বিয়ানার সুরে বললে, দেখো, যা জিজ্ঞাসা করি সত্যি করে সব বলবে, বুঝলে? আচ্ছা, তৃতীয় ছেলেটি কোথায় এখন বলো দেখি। মশাই, আপনি তো দেখছি চশমা পরে রয়েছেন, দেখতে পাচ্ছেন নাকি যে আমরা কেবল মাত্র দুজন? অমর একটু তাচ্ছিল্যের হাসি হেসে বললে, আমি তো আর জাদুকর নই যে ভেলকির জোরে তৃতীয় জনটিকে এনে হাজির করে দেব। এই ঔদ্ধত্য প্রকাশে সে চেষ্টা ব্যর্থ হওয়াতে কর্মচারীটি আক্রমণের আর একটি নতুন পন্থা আবিষ্কার করে বললে, তোমার নাম কি? আমার নাম টমাস, মা ইংরেজ, বাপ দীক্ষিত ভারতীয় খ্রিস্টান। তোমার বন্ধুটির নাম কি? ওকে টমসন বলে ডাকি। এই সময় মনের মধ্যে আমার হাসি চেপে রাখা দায় হয়ে উঠল। সৌভাগ্যক্রমে ট্রেন তখন ছাড়বার জন্য বাঁশি দিচ্ছে দেখে বিনা বাক্য ব্যয়ে ট্রেনের দিকে সোজা এগিয়ে গেলুম। অমর কর্মচারীটির পিছু পিছু চলল। লোকটা কিন্তু সবকিছু সম্পূর্ণ বিশ্বাস করে ভদ্রতা সহকারে আমাদের একটা ইউরোপীয় কামরায় বসিয়ে গেল। দুজন ফিরিঙ্গি ছেলে নেটিভদের কামরায় যাচ্ছে দেখে তার মনে হয়তো ক্ষোভেরই সঞ্চার হয়ে থাকবে। তার সবিনয় বিদায় গ্রহণের পর আমি তো বেঞ্চিতে ঠেস দিয়ে বসে একচোট প্রাণ ভরে খুব হেসে নিলুম। অমরও একজন পাকা ইউরোপীয় কর্মচারীকে বুদ্ধির জোরে হারিয়ে দিয়েছে ভেবে বেশ একটা আনন্দ পরিতৃপ্তির ভাব প্রকাশ করলে। প্ল্যাটফর্মের উপর আমি টেলিগ্রামটি লুকিয়ে নেবার চেষ্টা করেছিলুম। দাদার কাছ থেকে এসেছে। তাতে লেখা ছিল, মুঘলসরাই হয়ে হরিদ্বারের দিকে সাহেবি পোশাক পরা 3টি বাঙালি ছেড়ে বাড়ি থেকে পালাচ্ছে।